Well guys, I'm back with a new video. আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কি করে আপনারা স্টক অ্যানালাইসিস করবেন। অ্যাজ আ স্টক মার্কেট ইনভেস্টরস আপনারা যখন স্টককে অ্যানালাইসিস করবেন সুতরাং আপনাদের কিছু জিনিস ধ্যানে রাখা উচিত, কিন্তু আপনারা কি করেন সেগুলোকে একদমই জানেন না। কোনো টিপস বা কল টিপস বলো বা কারোর মাধ্যমে বলো বা নিউজের মাধ্যমে তোমরা সেই স্টকসগুলোকে জানো এবং সেই স্টকসে তোমরা ইনভেস্ট করো। ফলে কি হয়, স্টকটা কেনার পর থেকে স্টকটা ডাউন যেতে থাকে কিংবা অনেক সময় স্টক ক্র্যাশ করে যায় কিংবা হয়তো বহু বছর হয়ে যায় সেই স্টকটা সেই লেভেলে পৌঁছায় না। সুতরাং আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টি টিপস শেয়ার করবো যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কীভাবে স্টককে অ্যানালাইসিস করবেন এবং লং টার্ম গ্রোথের জন্য এই কয়েকটি জিনিস আপনাদের জেনে রাখাটা খুবই প্রয়োজন। সুতরাং শুরু করা যাক নাম্বার 1 দিয়ে। নাম্বার 1-এ আসবে ফান্ডামেন্টালস। ফান্ডামেন্টালসের মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা পড়বে সেটা হচ্ছে আপনি কোন সেক্টরে ইনভেস্টমেন্ট করছেন। কারণ দেখুন, আপনার কাছে সেক্টর খুব একটা ইম্পর্টেন্ট জিনিস একটা স্টক ইনভেস্ট করার জন্য। আপনি যদি ভুলভাল সেক্টর যদি ইনভেস্ট করে থাকেন যার ফিউচার কোনো গ্রোথ নেই বা সেটার কোনো ভ্যালু নেই বর্তমানকালে, তাহলে অবভিয়াসলি তাহলে আপনার ইনভেস্টমেন্ট পুরোটাই জলে যাবে। সুতরাং ফার্স্ট অফ অল ক্ষেত্রে আপনার সেক্টর যে আপনি কোন সেক্টরে ইনভেস্ট করবেন সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড আসবে তারা কি প্রডিউস করেন, কারণ আপনি একটা কোম্পানিতে ইনভেস্ট করছেন, তারা যদি এমন কিছু প্রোডাকশন করে যেটা হয়তো শরীরের পক্ষে ঠিক নয়, মানে কান্ট্রির পক্ষে খুব খারাপ বা হয়তো সেটা গভর্নমেন্ট ব্যান করে দিতে পারে এমন কোনো প্রোডাকশন, তাহলে বা তোমার র মেটেরিয়ালসের অভাব হতে পারে এমন কিছু প্রোডাকশন হাউস, তাহলে অবভিয়াসলি দাঁড়িয়ে সেগুলো আপনাকে ভালো মতো রিটার্নস দেবে না। থার্ড আসবে ফিউচার গ্রোথ, অর্থাৎ সেই কোম্পানি যদি ফিউচারে কোনো গ্রোথ না থাকে, ফিউচারে যদি ভালো রিটার্নস দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে অবভিয়াসলি দাঁড়িয়ে সেটা আপনার পক্ষে ভালো হবে না ইনভেস্টমেন্টের পক্ষে। নাম্বার 4 আসবে প্রোডাকশন হাউস। এটা অনেকে বলবে যে না আমি কেন প্রোডাকশন হাউস কেন, মানে কতগুলো প্রোডাকশন হাউস সেটা আমি কেন জানবো, বাট এটাও জানার খুব প্রয়োজন। কারণ প্রোডাকশন হাউস যত বেশি সংখ্যা থাকবে তত আপনি বুঝতে পারবেন যে কোম্পানি কতটা মার্কেট ক্যাপিটালাইজ করেছে, যেটা 5th পয়েন্টে আছে। কারণ স্বাভাবিক দাঁড়িয়ে ধরুন আপনি একটা জামা প্যান্ট বানাচ্ছেন, সুতরাং জামা প্যান্টের প্রোডাকশন হাউস যদি কম থাকে, 2-3টা থাকে, তাহলে আপনি কত জায়গায় সেটাকে ছড়াতে পারেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনার প্রোডাকশন হাউস কয়েক হাজারের বেশি হয়ে যাক, তাহলে আপনি কি অনেকটা বেশি এরিয়াতে আপনার বেশি পরিমাণে সাপ্লাই করতে পারবেন। ফলে কী হবে, আপনার গ্রোথও বাড়বে। তাই এই কয়েকটি জিনিস মানে খুব কম, মাত্র 5টা। ফার্স্টে সেক্টর, তারপরে হোয়াট দে প্রডিউস, ফিউচার গ্রোথ, প্রোডাকশন হাউসের নাম্বার আর মার্কেট ক্যাপিটালাইজেশন। এইগুলোকে আপনার ফার্স্ট অফ অল কোনো স্টকে ইনভেস্ট করার আগে জেনে রাখাটা খুবই প্রয়োজন। কারণ এক জিনিস মনে রাখবেন, আপনারা যখন কোনো স্টকে ইনভেস্ট করছেন, এবার স্টকে ইনভেস্ট করছেন মানে এমন তো নয় যে আপনি কয়েকদিন সেটাকে রাখবেন, সেটাকে আপনি কয়েক বছর থেকে 10-12 বছর 20 বছর আপনার যত মর্জি। তাই সেরকম কোম্পানির ফান্ডামেন্টালসটা চেক করাটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। নাম্বার 2-এ আমরা চলে আসবো সেই স্টকে। এখানে আমি গ্রো ব্রোকার ইউজ করছি, কারণ আমি মনে করি এই ব্রোকারটা খুবই ভালো ইন্টারফেস আমাদেরকে দেয়, ইউজার ইন্টারফেস, যেটা আপনাদের পক্ষে খুবই সুবিধাজনক হয় প্রত্যেকটা কোম্পানির ফান্ডামেন্টালস এবং সমস্ত কিছু চেক আপ করে নেওয়ার জন্য। সুতরাং আপনি যদি গ্রোতে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এর লিঙ্ক ডিসক্রিপশন আমি নিচে দিয়ে রাখবো, সুতরাং আপনি সেখানে আপনার অ্যাকাউন্টটা ওপেন করতে পারেন। এইবার চলে আসি, এখানে আমি কোনো রকম কিন্তু আপনাদেরকে বলতে চাইছি না বা কোনো রকমের প্রোভাইড করছি না, এটা জাস্ট একটা এডুকেশনাল পারপাসে আমি আপনাদেরকে এই স্টকটি দেখাচ্ছি। এই স্টকটার নাম হচ্ছে ইন্ডিয়ান ফাইন্যান্স কর্পোরেশন, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, মানে ইন্ডিয়াতে যে রেলওয়ে হয়, রেলওয়ে সেক্টর, তার মধ্যে এটা একটা কোম্পানির স্টক। এইবার এখানে আমি কিছু জিনিস দেখাই, যেটা হচ্ছে আপনি যদি এটার নিচে আসেন তাহলে এখানে আপনি এই কোম্পানির ফান্ডামেন্টালস চেক করতে পারবেন। এই যে এখানে কি দেখবেন, ফার্স্ট অফ অল দেখবেন আপনি মার্কেট ক্যাপিটালাইজেশন এইটার কত। স্বাভাবিক মার্কেট ক্যাপিটালাইজেশন যত বেশি হবে তাহলে কি হবে, তার গ্রোথের পরিমাণও ততটাই বেশি হয়েছে, তবেই তো এই জায়গায় এসছে। কারণ একটা কোম্পানির প্রথমের দিকে তো তার মার্কেট ক্যাপিটালাইজেশন এত বেশি হতে পারে না, সুতরাং এটা হতে গেলে তার টাইম লাগে এবং এটা বোঝায় যে তার ডমিনেন্স কতটা আছে একটা মার্কেটের ক্ষেত্রে। সুতরাং একটা স্টকের যদি ফান্ডামেন্টালসের মধ্যে যদি মার্কেট ক্যাপিটালাইজেশন অনেকটা বেশি হয়, তাহলে এটা বোঝায় যে তার যে ডমিনেন্স সেই সেক্টরের মধ্যে সেটা অনেকটা বেশি হাই। ফলে কি এই সমস্ত সেক্টর অনেক বেশি স্থায়ী এবং অনেকটা পার্মানেন্টও হতে পারে। আপনারা দেখবেন রেভিনিউ, প্রফিট এবং নেটওয়ার্থের কীরকম ফ্লো হচ্ছে কোম্পানিতে, এটাও আপনারা এখানে দেখতে পারবেন। আমি যদি দেখি
এই যে 2023 জুন মাসের কোয়ার্টারে আপনারা দেখতে পাচ্ছেন যে 6,881 তোমার করোড়ের তারা রেভিনিউ জেনারেট করেছে এবং এই রেভিনিউ তারা মোটামুটি প্রায় সেমই রেখেছে। এইবার আমি যদি সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের প্রফিট দেখাই, তা দেখতে পাবেন প্রফিটও প্রায় সেম, মাঝে মাঝে একটু বেড়েছে। তারপর যদি নেটওয়ার্থ দেখায় তো নেটওয়ার্থ দেখবেন অনেকটা বেশি হাইয়ে বেড়েছে। তাহলে কি বুঝতে পারছেন যে এই কোম্পানি বেশ ভালো মতো রিটার্নস তো দিয়েছে, বাট কয়েক বছর তো নয়, 2000 কত সাল, এটা 20 সাল বলতে পারি, 20 সাল মানে ইয়ারলির ক্ষেত্রে বলছি আমি, বা কোয়ার্টারলি যদি ধরি তো কোয়ার্টারলি তারা খুবই কম রেজাল্ট দিয়েছে, বাট ইয়ারলি তাদের রেজাল্টস অনেকটা বেশি আছে। তার মানে এটা বোঝায় যে কোয়ার্টারলিতে যে আমি দেখতে পাচ্ছি প্রায় সেমই আছে, তার মানে কোম্পানি বিগত কয়েকটা কোয়ার্টার ধরে তার রেজাল্ট খুব একটা ভালো হয়নি, ফলে তার রেজাল্টসও আমরা খুব ভালো দেখতে পাচ্ছি না। প্রফিটও তেমন খুব একটা ভালো নয়, বাট নেটওয়ার্থ সেটা ধীরে ধীরে বাড়ছে। তার মানে কি এই কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারবেন, বাট এটা ক্ষেত্রে আপনি রিটার্নস হতে তেমন খুব একটা পাবেন না বিগত কয়েক বছরের জন্য। কারণ অলরেডি আমি যদি এই স্টকের যদি আমি একটা 5th ইয়ারের প্ল্যান দেখি, দেখতে পারবেন যে অনেকটা বেশি অলরেডি র্যালি করে গেছে। সুতরাং এখান থেকে রিটার্নস এবার জেনারেট করাটা খুবই কঠিন। তাই আপনাদের পক্ষে ফান্ডামেন্টাল যখন চেক করে নেবেন, অবভিয়াসলি সেক্ষেত্রে আপনার এই কোম্পানির প্রফিট, রেভিনিউ, নেটওয়ার্থও চেক করে নেবেন। এবং বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে হয়, অনেক কোম্পানি আছে তাদের রেভিনিউ অনেক হাই হয়, প্রফিট হয় হাই হয়, সেগুলো আপনি অবশ্যই চেক করে নেবেন, তারপরে আপনি সেই কোম্পানিতে ইনভেস্ট করবেন। নাম্বার 3তে আসবে শেয়ার হোল্ডিং প্যাটার্নস, মানে এই কোম্পানিতে কারা কারা শেয়ার হোল্ডিংয়ে সবথেকে বেশি পরিমাণে আছে। এবার একই রকম গ্রোই আমি দেখতে পাচ্ছি, নিচে আছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, সেখানে দেখতে পারেন যে প্রোমোটার্সরা হোল্ড করছে প্রায় 86.36%। এটা কিন্তু খুবই একটা পজিটিভ সাইড একটা কোম্পানির ক্ষেত্রে। প্রোমোটার্স কাদের বলে? যারা কোম্পানিটা চালাচ্ছে, যাদের কাছে বেশিরভাগ শেয়ারটাই থাকে। সুতরাং তারা যখন একটা কোম্পানির ক্ষেত্রে 86.38% শেয়ার হোল্ড করে, তার মানে আপনি বুঝে নিন যে সেই কোম্পানির প্রোমোটার্সরা তাদের কোম্পানির মধ্যে কতটা ট্রাস্ট তারা বিল্ড আপ করেছে এবং তারা কতটা কোম্পানিকে বিশ্বাস করে যে এর গ্রোথ কতটা ভালো হতে পারে। কারণ আপনি নিজেরাই বলুন যে আপনারা যদি একটা স্টক মানে একটা কোম্পানি যদি বানান এবং আপনি সেই কোম্পানির প্রোমোটার্স, বাট আপনার কাছে যদি স্টকস না থাকে, আপনি যদি খুব কম পরিমাণে হোল্ড করেন, তাহলে অবভিয়াসলি এটা কি বোঝায় যে আপনার সেই কোম্পানির প্রতি ভরসাটা নেই। এবং ইন্ডিয়াতে এটার রুল আছে যে তুমি যদি কোনো কোম্পানির 50%-এর বেশি শেয়ার হোল্ড করো, তাহলে তুমি সেই কোম্পানির একটা ওনার। তাই প্রোমোটার্সরা ট্রাই করে যে কোনো কোম্পানির প্রায় 50%-এর উপরেই তোমার নিজেদের শেয়ার হোল্ডিংসকে ধরে রাখা। বাট 50%-এর বেশি তো প্রোমোটার্সরা হোল্ড রাখে, এটা তো আমরা বুঝলাম। বাট সেবির একটা নিয়ম আছে যে সেবি বলে যে কেউ মানে কোনো প্রোমোটার্স 75% অর্থাৎ 75%-এর বেশি শেয়ার তাকে অবভিয়াসলি হোল্ড রাখতে হবে এবং বাকি 25% তারা ইন্ডিভিজুয়াল অর্থাৎ রিটেলার্সদের জন্য ছেড়ে দিতে পারে। কারণ কি, একটা কোম্পানি যদি 50%-এর কাছাকাছি রাখে, তাও অনেকটা চান্স থাকে বাকিটা অ্যাকোয়ার করা, যেটা আমরা তোমরা হয়তো জানো না, বাট অনেকে জানো যে এনডিটিভির ক্ষেত্রে এটাই হয়েছিল। যে এনডিটিভির ক্ষেত্রে ফার্স্টে তোমার আদানি যে ছিল, তিনি অনেকটা বেশি পরিমাণে শেয়ার হোল্ডার, মানে প্রায় 30%-এর বেশি যখন হোল্ড করে নেয়, তখন সে একটা রিকোয়েস্ট ভেজে যে বাকি 20 থেকে 25% শেয়ারসও সে কিনে নেবে সেই কোম্পানির। ফলে কি হয়, এই 30% অলরেডি ছিল, তার সাথে যেহেতু 20%-এর রিকোয়েস্ট সে করতে পারলো, তাই সে 50%-এর বেশি সে ওনার হয়ে গেল। ফলে সেই এনডিটিভির মালিক হয়ে গেল, এনডিটিভিটা সে কিনে নিতে পারলো। তাই যাতে এরকম কোনো জিনিস যাতে ইন্ডিয়ার ক্ষেত্রে আর কোনো স্টকের ক্ষেত্রে না হয়, তাই সেবির একটা নিয়ম আছে যে প্রোমোটার্সরা তাদের কোম্পানির 75%-এর কাছাকাছি তাদের শেয়ারস হোল্ডিং অবভিয়াসলি রাখতে হবে। এইবার প্রোমোটার্সদের যখন আপনারা দেখে নেবেন, অবভিয়াসলি তারপর দেখে নেবেন যে এফআইআই ডিআইআই কেমন ইনভেস্ট করে। কারণ একটা জিনিস মনে রাখবেন, যদি এফআইআই ডিআইআই এর কাছে কি, অবভিয়াসলি তাদের কাছে প্রচুর পরিমাণে টাকা, তারা লাখ লাখ কোটি টাকা একটা কোম্পানিতে ইনভেস্ট করে থাকে। এইবার কোনো এফআইআই যদি কম পরিমাণে ইনভেস্ট করে, ডিআইআই বা মিউচুয়াল ফান্ড এটা যদি কম পরিমাণে ইনভেস্টমেন্ট দেখায় তাদের ক্ষেত্রে, তাহলে এটা কি বোঝায় যে তারা সেই কোম্পানির ফান্ডামেন্টালস বা তার গ্রোথের ক্ষেত্রে অনেকটা বেশি মানে সিকিওর নয়। তারা ইনভেস্ট করে হয়তো তেমন কোনো রিটার্নস হয়তো পাবে না, কারণ অবভিয়াসলি দাঁড়িয়ে আছে যদি কোনো এফআইআই বা ডিআইআই বলো বা মিউচুয়াল ফান্ডস বলো, তারা যদি কোনো কোম্পানির শেয়ার যদি অবভিয়াসলি কেনে, তারা তো এমন নয় যে কয়েক মাস রাখলো তারপর সেটাকে বেচে দিল, তারা সেটাকে কয়েক বছরও হোল্ড করতে পারে। বাট
তারা যদি সেই কোম্পানির ক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্ট যদি কম রাখে তাহলে এটা বোঝায় যে তারা তেমন খুব একটা ইন্টারেস্টেড নয় এই কোম্পানি বা এই সেক্টরের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য। কিন্তু আমি এখানে কি দেখছি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশনের ক্ষেত্রে যে প্রোমোটার্সরা অলরেডি 86%-এর বেশি অলরেডি শেয়ার হোল্ডিং করে ফেলেছে। অবভিয়াসলি এতটা পরিমাণ 75%-এরও বেশি অনেকটা, তো এতটা যখন বেশি হয়ে গেছে তখন রিটেলার্সরা অনেকটা বেশি নিয়েছে। দেখতে পাচ্ছি 11.4%। ইন্ডিয়ার ক্ষেত্রে এটা খুব বেশি দেখা যাচ্ছে যে এফআইআই ডিআইআর থেকে ওই রিটেলার্সরা সবথেকে বেশি মানে শেয়ার হোল্ডিংসকে ধরে রাখে। সুতরাং তারপরে তোমার এফআইআই আছে, তারপরে মিউচুয়াল ফান্ডস আছে, তারপর ডিআই আছে, এগুলো তোমরা অবভিয়াসলি চেক করে নেবে যে তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নস কেমন আছে। তারা যদি একটা কোম্পানিতে সবথেকে বেশি মানে শেয়ার হোল্ডিংস প্যাটার্ন যদি রাখে, তাদের অনেকটা বেশি শেয়ার যদি হোল্ড করে, তার মানে আপনি এটা বুঝতে পারবেন যে সেই কোম্পানি অনেকটা ভালো হবে এবং সেই কোম্পানির গ্রোথ ইন্ডিয়ার পক্ষে এবং সেই গ্রোথের পক্ষে অনেকটা বেশি ভালো হবে। এইবার এই ফান্ডামেন্টালসের মধ্যেই আমি আপনাদের কিছু জিনিস দেখিয়ে দিই যেটা আপনারা হয়তো লুক আপ করে দেন বা বুঝতে পারেন না, সেগুলোকে আমি খুব প্রপারলি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দিই কী কী দেখতে হয়। এবার আপনারা দেখতে পারবেন যে এখানে অনেক কিছুই আছে। এই যে মার্কেট ক্যাপিটালাইজ, পি রেশিও, পিবি রেশিও, ইন্ডাস্ট্রি পি, ডেট টু ইকুইটি, আরওই, ইএসপি, ডিভিডেন্ড ইল্ড, বুক ভ্যালু, ফেস ভ্যালু, এখানে অনেক কিছু আছে। বাট ইম্পর্টেন্ট যেগুলো দরকার আমি আপনাদের সেগুলো বলে দিই। সেটা আপনি দেখে নেবেন এই যে আরওই কত আছে, ডেট টু ইকুইটি কেমন আছে, ইন্ডাস্ট্রি পি রেশিও আর পিই রেশিও। ব্যাস এই চারটি জিনিস আপনাদেরকে ফলো করতে হবে। ফার্স্টে আসি যে এই পিই রেশিওটা কি। ওকে, পিই রেশিও বলতে বোঝায় যে একটা কোম্পানির প্রাইস পার শেয়ার, মানে একটা কোম্পানির একটা শেয়ারের প্রাইস কতটা আছে সেটাকে তার আর্নিং পার শেয়ার, মানে সে কতটা একটা শেয়ার থেকে আর্ন করছে তার রেশিওটা বোঝাচ্ছে। এবার অবভিয়াসলি এটা যদি পজিটিভ হয় অর্থাৎ একের বেশি, তার মানে এটা কি বোঝাচ্ছে যে কোম্পানি অনেক ভালো পরিমাণে রিটার্নস তার শেয়ার থেকে দিচ্ছে। এটা একটা কোম্পানির কাছে খুবই পজিটিভ সাইন যে কোনো কোম্পানি যদি পিই রেশিও একের বেশি হয় তাহলে সেটা কোম্পানির ক্ষেত্রে খুব ভালো, সুতরাং আপনি সেই কোম্পানিতে ইনভেস্ট অবভিয়াসলি করতে পারবেন। তারপর আমরা আসি ইন্ডাস্ট্রি পিই রেশিও, মানে ওই যে কোম্পানি সে যে ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে, মানে রেলওয়ে ইন্ডাস্ট্রির মধ্যে যেটা পড়ছে, এই যে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, এটা যে ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে তার পিই রেশিও আর এই কোম্পানির পিই রেশিওর মধ্যে কতটা পার্থক্য আছে। এইবার কোম্পানির পিই রেশিও যদি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি পিই রেশিওর থেকে যদি বেশি হয় তাহলে এটা আরও একটা খুবই পজিটিভ সাইন, কারণ সে ওই বাকি ইন্ডাস্ট্রিতে যেগুলো আছে তার মধ্যে থেকে এই কোম্পানির পিই রেশিও যদি খুব একটা হাই তাহলে এটা কি বোঝায় যে এই কোম্পানির ডমিনেন্স সব থেকে বেশি, অর্থাৎ এই কোম্পানি অনেক ভালো রিটার্নস আপনাদেরকে জেনারেট করে দিতে পারে। তারপর আসবে ডেট টু ইকুইটি, মানে সে কতটা ডেট নিয়ে আছে। ডেট মানে কি, কতটা ঋণ সে ধার নিয়ে অলরেডি বসে আছে। এইবার একটা জিনিস মনে রাখবেন যে কোম্পানি হয়তো খুব ভালো, বাট তার যদি ডেট বা তার ধার যদি অনেক বেশি হয়, এবার সে ধার কোথা থেকে নেবে, কোনো ব্যাঙ্কস থেকেই নেবে। অবভিয়াসলি যদি ইন্ডিয়ান কোম্পানি তো ইন্ডিয়ান ব্যাঙ্কস থেকেই নেবে। সুতরাং ইন্ডিয়ান ব্যাঙ্ক যদি কোনো কারণে এই কোম্পানির কাছে যদি ডেট চায়, মানে টাকা যদি ফেরত চায় খুবই এমার্জেন্সির কারণে, তাহলে কি হয় ব্যাপারটা, এই কোম্পানির কাছে এতটা ভ্যালু অলরেডি নেই, কারণ এখানে আপনার ডেট টু ইকুইটি রেশিও কি, ডেট টু ইকুইটি রেশিও বলতে পারে সে কতটা ডেট নিয়েছে আর তার পুরো ইকুইটি অর্থাৎ মার্কেট ক্যাপিটালাইজেশন কতটা আছে, মানে কতটা সে ইকুইটির শেয়ার হোল্ডার আছে তার পুরো ফেস ভ্যালুটা। এইবার তুমি দেখতে পাচ্ছ তার ডেট আছে প্রায় R8.2, মানে সে 8 গুণ বেশি ধার নিয়ে বসে আছে অলরেডি। তার মানে কি, আজ যদি ব্যাংকের কাছ থেকে টাকা চাই বা কোনো কারণে যদি প্রেশারাইজ পড়ে গভর্নমেন্ট থেকে, তাহলে সে কিন্তু টাকাটা দেখতে পারবে না, কারণ অলরেডি তার কাছে এতটা ভ্যালু নেই। ফলে কী হবে, কোম্পানি ডুবে যেতে পারে। এইগুলো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, সেটা হচ্ছে তোমার বিজয় মাল্যার ক্ষেত্রে, নীরব মোদির ক্ষেত্রে, যারা এত বড় বড় স্ক্যাম অলরেডি করে গেছে। তারা কি করেছে, এতটা পরিমাণে ডেট নিয়েছে যে তারা এই ডেটটা একদমই তারা শোধ করতে পারেনি বা দেয়নি ইচ্ছাকৃত। ফলে ইন্ডিয়ান ব্যাঙ্কস এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট পুরো ইন্ডিয়ান জিডিপি এবং ইন্ডিয়ার পুরো গ্রোথকে অনেকটা বেশি থামিয়ে দিয়েছে এই ডেট। সুতরাং একটা কোম্পানির ডেট কতটা আছে এটা আপনি অবভিয়াসলি জেনে নেবেন। এটা যদি 1 থেকে 5, একটা রিসার্চে দেখা গেছে 1 থেকে 5-এর মধ্যে যদি সেটা থাকে, তার মানে সেটা মোটামুটি ঠিকঠাক আছে। বাট সেটা যদি 5-এর বেশি হয় তো সেটা খুবই খারাপ হয় একটা কোম্পানির ক্ষেত্রে। তারপর আমরা কি আসবো,
আরও বলতে গেছে রিটার্নস অন আর্নিং, মানে সে কোম্পানি কতটা আর্ন করছে এবং সে আর্নের পরিপ্রেক্ষিতে সে কতটা রিটার্নস দিচ্ছে। এবারে এই রিটার্নস যদি 50%-এর কম হয় তার মানে কি বোঝায় যে এই কোম্পানি আর ভালো রিটার্নস দিচ্ছে না, যেটা আমি আপনাদের কি এই স্টকের মাধ্যমে বলেছিলাম এই কিছুক্ষণ আগে। দেখেছিলাম কি যে আপনি যদি বিগত 5 বছর যে রেকর্ড দেখেন তাহলে 2024 সালের 25 জানুয়ারি সেই দিন সেল হাই লেগেছিল 170 টাকায়, তারপর সে গেছিলো 217, বাট তারপর থেকে দেখো আর তেমন রিটার্ন সে দিতে পারেনি। তার মানে কি বোঝায় কোম্পানির শেয়ার ভ্যালু এতটা ওভার ভ্যালুড হয়ে গেছে যে সে আর ভালো মতো রিটার্ন সেখান থেকে একদমই জেনারেট করতে পারছে না। ফলে কি হচ্ছে তার আরওই কমে গেছে। এই আরওই যদি কম থাকে তার মানে এটা বুঝে নিতে হয় যে আপনার পক্ষে এই কোম্পানিতে এখন স্টকে ইনভেস্ট করাটা একদমই উচিত নয়। যতক্ষণ না এই আরওই পরিমাণ 50%-এর বেশি হবে ততক্ষণ পর্যন্ত সেই কোম্পানিতে একদমই ইনভেস্ট করবেন না। আপনাদের কাছে যদি এই গ্রোয়ের অ্যাকাউন্ট না থাকে তো অবভিয়াসলি আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনি সেখান থেকে আপনার অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন। কিংবা এখানে একটা খুব সুন্দর ওয়েবসাইট আছে যেটাকে বলা হয় স্টক স্ক্রিনার, যেটা আপনি নর্মালি সার্চ করে দেখতে পারবেন। মানে এই যে ফার্স্ট যে লিঙ্ক সেখানে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার এর কাছে এরকম একটা পেজ চলে আসবে, এই যে এরকম একটা পেজ। এবার এই পেজে দাঁড়িয়ে আপনি যে কোনো কোম্পানির আপনি ফান্ডামেন্টালস এখান থেকে অবভিয়াসলি চেক করে নিতে পারবেন। যেমন আমি এখানে ইন্ডিয়ান ফেডারেল ফাইন্যান্স কর্পোরেশন দেখছিলাম, তাই ইন্ডিয়ান ফেডারেল ফাইন্যান্সকে আমি খুলেছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি এখানে সব পাবেন, স্টক পি, আরওসি কত, কারেন্ট ভ্যালু কত, বুক ভ্যালু, আরওই, এখানে হাই লো, ডিভিডেন্ড ইল্ড, ফেস ভ্যালু, এখানে আপনি সব কিছু মোটামুটি পেয়ে যাবেন, অসুবিধা নেই। সুতরাং এই স্টক স্ক্রিনারের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো যাতে আপনাদের খুঁজে বার করতে খুবই সুবিধাজনক হয়। এইবার এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস চলে আসি, যেটা হচ্ছে আপনাদেরকে এত কিছু ফান্ডামেন্টাল সব কিছু আপনি চেক করে নেবেন, তাহলে অবভিয়াসলি তারপরে আপনি চেক করে নেবেন তার চার্টটা। কারণ অনেকে আছে কি করে ফান্ডামেন্টালস দেখে নেয় বা ফান্ডামেন্টালস দেখেও না, অলরেডি ইনভেস্ট করে দেয়। এর কারণ তারপর তাদের লস হয় কারণ তারা এই চার্টগুলোকে একদম ফলো করে না। এই চার্ট দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন এবং খুব ছোটো ছোটো ডিটেলসের মধ্যে আছে যেটা আপনি আপনাদের শেয়ার করি। ফার্স্ট অফ অল যে কোনো স্টককে অ্যানালিসিস যখন আপনি করবেন অবভিয়াসলি সেটাকে একটা ডেইলি টাইম ফ্রেমে দেবেন এবং অবভিয়াসলি সেখানে আপনি একটা ভলিউম ইন্ডিকেটার্স অবভিয়াসলি দিয়ে রাখবেন। কারণ এই ভলিউম ইন্ডিকেটার্স আপনি যখনই দেবেন তাহলে আপনি বুঝে যাবেন যে কোম্পানির ক্ষেত্রে কোন দিন কেমন ভলিউম সেখানে দেখা গেছে। এইবার আমি আছি এই কোম্পানির ফান্ডামেন্টাল মানে চার্টসের ক্ষেত্রে। এইবার দেখুন খুব সহজ ব্যাপার। ফার্স্ট অফ অল কী হয়েছে আমি একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে। এই যে দাঁড়ান একটু সরিয়ে নিই এটা, হ্যাঁ। এইবার দেখুন কী হচ্ছে এখানে মার্কেট মানে এই কোম্পানির স্টক যখন এই রেজিস্ট্যান্স, এটাকে একটু মোটা করে দিই আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। কোম্পানি এখানে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে তখন কি দেখতে পাচ্ছেন আপনি যে তারপরে একটা হিউজ র্যালি এবং র্যালিটা বেশ অনেকটা, আপনি যদি দেখেন প্রায় 150% কাছে রিটার্নস দিয়েছে। এবার একটা কথা বলি আপনাদের ক্ষেত্রে, এই যে কোনো কোম্পানি কোন রিটার্নস যখন খুব কম সময় মানে টাইম পিরিয়ড খুবই কম হবে এবং রিটার্নস খুবই হাই, টাইম পিরিয়ড কম রিটার্নস খুব হাই হবে, তখন কি হবে এটা আপনাদের নজরে চলে আসবে। নজরে কিন্তু আপনার নজর সহজে আসবেন না, এটা আপনি কোথা থেকে পাবেন, কোনো টিপস দেবে, কোনো অ্যাডস পাবেন বা কোনো তোমার নিউজ পাবেন যে নিউজে বলবে যে দেখুন এই কোম্পানির স্টক কতটা হাই গেছে। এইখানেই আপনাদেরকে ট্র্যাপ করা হয়। দেখুন একটা কোম্পানি যখন এতটা উঁচুতে গেছে স্বাভাবিকভাবে কোনো রিটেলার্স কিন্তু এতটা উঁচুতে নিয়ে যায়নি। কে নিয়ে গেছে? অপারেটার্সরা। এই অপারেটার্স যখন এতটা হাই নিয়ে গেছে তারপর আপনি কোন স্টক সময় যখন অলরেডি এতটা হাই হয়ে গেছে, মানে এরকম জায়গায় যখন প্রাইস ছিল 80 রুপিসের কাছাকাছি, এবার আপনাকে কিছু রিটার্নস দেবে যেমন 90 রুপিসের কাছাকাছি গেছে। তারপর দেখো সেই রেজিস্ট্যান্স ব্রেক করেছে কত দিন পর, মানে আমি যদি একটা তোমার ডেজ দেখি তাহলে প্রায় তোমার কতদিন, এটা 94 ডেজ, মানে প্রায় 3 মাস পর। এবার আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, আপনি এখানে ইনভেস্ট করেছেন
3 মাস ধরে এটা এখানে ঘোরাফেরা করছে, আপনি কি সেখানে দাঁড়িয়ে আর সেই স্টকটি হোল্ড করবেন? আপনি বলবেন না না আমি তো হোল্ড করবো, কারণ এতটা গেছে। আপনি কি করে জানবেন যে এতটা অলরেডি গেছে? আপনি একদমই জানবেন না, আপনার মধ্যে সেই পেশেন্স লেভেলসটাই নেই, আর এইখানেই আপনি চকমা খেয়ে যান। সুতরাং কোনো স্টকসের ভ্যালু যখন অনেকটা বেশি হাই বা র্যালি অলরেডি করে যায়, অবভিয়াসলি সেইখানে আপনি ইগনোর করবেন। কি করবেন? ট্রাই করবেন সেই স্টকের কারেকশান যেন অ্যাটলিস্ট 20% কাছাকাছি যেন হয়। 20% কাছাকাছি যখন সেই কোম্পানির স্টক প্রাইসের কারেকশান দেখা যাবে, তখনই আপনি সেই স্টকে ইনভেস্ট করবেন। যেমন আমি আপনাকে দেখাই এখানে যে এই কোম্পানি যখন এখান থেকে তার প্রাইস ভ্যালু কতটা নেমেছিল, 25%। 20% কাছাকাছি এখানে আপনি ইনভেস্ট করুন। এই যে 20% দেখিয়ে দিই, এখানে ইনভেস্ট করুন 71 রুপিসে, 67 গেছিলো, তারপর থেকে কত র্যালি দিয়েছে। তাই এটা একটা খুব জিনিস আমাদের জানা উচিত যে কোনো কোম্পানির স্টক ভ্যালু যখন অনেকটা বেশি র্যালি করে যায়, অবভিয়াসলি সেই জায়গায় দাঁড়িয়ে একটা তোমার কারেকশান অবধি 20% বেশি কারেকশান অবধি আপনি অবভিয়াসলি ওয়েট করবেন। যেমন এখানে দাঁড়িয়ে এত বড় র্যালি হয়েছে, তারপর তার কারেকশান কতটা হয়েছে, প্রায় 38% কাছাকাছি। বুঝতে পারছেন? তাহলে আপনি যখন এতটা বড় র্যালি হবে, আপনি বুল রানে এন্ট্রি করেছেন, অবভিয়াসলি দাঁড়িয়ে সেখানে আপনি ট্র্যাপ হবেন এবং কোম্পানির স্টক তারপর থেকে ডেইলি বেসিসে দেখুন কতটা কমেছে। সুতরাং কোনো কোম্পানির স্টকে আপনি ইনভেস্ট করবেন, র্যালি হয়ে যাওয়ার পর তার প্রায় 20% কাছাকাছি আগে একটা তোমার প্রাইস ভ্যালু কমবে, তারপর আপনি সেখানে ইনভেস্ট করবেন। যেমন এখানে বলি, এখানে র্যালি হয়েছে, তারপর আপনি দেখুন এই যে 20% কাছাকাছি প্রাইস ভ্যালু কমেছে, তারপরে এখানেও সিম্পলি এত র্যালি হয়েছে, এবার কতটা কমে আছে, 33%। মানে কি এইবার আপনি এই কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে একদমই বলছি না যে আপনি ইনভেস্ট করুন বা কিছু, এটা পুরোপুরি আপনার মতো। আমি এক্ষেত্রে কোনো রকম দায়ী নই যদি আপনার কোনো লস বা কিছু হয়। এটা আপনি ডিসক্লেমারে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, এটা জাস্ট এডুকেশন পারপাসের জন্য আমি আপনাদেরকে বলছি। এইবার এখানে আমি আরও কিছু স্টক দেখাই যেখানে দাঁড়িয়ে আপনি কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন। আমি এই কিছু স্টকস রেখে দিয়েছি বেসিক্যালি। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে বাজাজ অটো, এটা অলরেডি এতটা র্যালি হয়েছে। এবার এত বড় র্যালি যখন হয়েছে, সঙ্গে অবভিয়াসলি দাঁড়িয়ে এখানে আপনার কারেকশন আসাটা সবথেকে বেশি পরিমাণে জরুরি। তারপর আপনার ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ আসবে, তারপর সিএস আসবে, গুজরাট স্টেট পেট্রোল আসবে। প্রত্যেকটা প্রাইস হলে দেখো যখন হাই বানিয়েছে তারপর থেকে অনেকটা বেশি, তারপর একটা কনসোলিডেট মোডে বা একটা কারেকশন মোডে গেছে। সুতরাং আপনি সেই স্টককে তখনই সিলেক্ট করবেন যখন সেই স্টক প্রাইসে অলরেডি 20%-এর বেশি একটা কারেকশন আপনি দেখতে পারবেন। যখন দেখবেন যে একটা স্টকের প্রাইস 20% ডাউন গেছে, অবভিয়াসলি তারপর সেই স্টকে ইনভেস্ট করার একটা চিন্তাভাবনা আপনি রাখতে পারেন। এবার কিছু জিনিস আমি আপনাদেরকে বলেছি যেগুলো আপনার ধ্যানে রাখা সবথেকে বেশি জরুরি। সেটা নাম্বার 1 পয়েন্ট হচ্ছে নিউজ বেসিসে কোনো ট্রেড নেবেন না। ওকে, কোনো নিউজে যদি কোনো স্টক দেখায় তাহলে সেক্ষেত্রে আপনি সেই স্টকে ইনভেস্ট করবেন না। নাম্বার 2 কী আসবে, কোনো টিপস। আজকালকার দিন টেলিগ্রাম টিপস স্ক্যাম খুব বেশি পরিমাণে হয়, তাই এই সমস্ত টিপসের থেকে অবভিয়াসলি খুব দূরে থাকবেন। 3 নম্বর আসবে আপডেটেড থাকবে, অলওয়েজ আপডেটেড থাকবেন। মানে কি, আপনি যখন স্টকটি কিনবেন, স্টক কেনার পর স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার পর আপনি সেই স্টকের নিউজ খুব ভালো করে দেখবেন যে কী কী আসছে আগামী দিনে। যেমন ডিভিডেন্ড প্রাইস হতে পারে, কোয়ার্টার রেজাল্টস আসতে পারে, বা তার কোনো কোর্ট কেসও হতে পারে। যেমন আমরা কিছুদিন আগে কি দেখলাম যে ভোডাফোনের প্রাইস শেয়ার খুবই ডাউন গেছিলো। আমি যদি ভিআই দেখাই আপনাদেরকে, এরকম ভিআই, ভোডাফোন কোথায় গেল, ভোডাফোন আইডিয়া, এই যে দেখুন কতটা ডাউন গেছে। এর কারণ কি? কারণ ভোডাফোনে এই কদিন খুব ভালো পরিমাণে একটা আদালতের কেস চলছিল। তারপর আমি যদি আপনাদেরকে আদানি দেখাই, যেটা খুব সুন্দর একটা উদাহরণ আপনারা দেখতে পারবেন, আদানি এন্টারপ্রাইজ। সেখানে আমরা দেখতে পারবেন যে কত সুন্দর সেখানে একটা প্রাইস কারেকশন আমরা দেখতে পেয়েছি, এবং এর কারণ আছে কারণ তো হিন্ডেনবার্গের যখন রিসার্চ বেরিয়েছিল। সুতরাং এত বড় কারেকশন, প্রায় 75%-এর বেশি কারেকশন আমরা এই স্টকে দেখতে পেয়েছি। এবার এত বড় র্যালির পর আপনি স্টকে ইনভেস্ট করবেন, তো অবভিয়াসলি দাঁড়িয়ে আপনি কি ট্রাই করবেন যে অবভিয়াসলি এখানে আমি ভালো রিটার্নের জন্য পাই। বাট আপনি যদি আপডেটেড না থাকেন, আপনি যদি না জানেন যে এরপর স্টক সম্বন্ধে কী কী রেজাল্ট আসলো বা কী কী নিউজ আসলো, তাহলে এত বড় কারেকশন আপনাদেরকে দেখা যেতে পারে, আপনার লসও প্রচুর পরিমাণে হবে। সুতরাং আপডেটেড থাকবেন, টিপস ফলো করবেন না, ফান্ডামেন্টালস জানুন, শিখুন, জানুন, তারপর ইনভেস্ট করুন।
সুতরাং এই হলো আপনাদেরকে আমি স্টক অ্যানালাইসিস সম্বন্ধে জানালাম। কেমন লাগলো ভিডিওটা অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার ট্রেডার বন্ধুদের শেয়ার করে দেবেন। আপনারা যদি ট্রেডিং সম্বন্ধে আরও অনেক কিছু জানতে চান তাহলে আমি এখানে একটা প্লেলিস্ট দিয়ে থাকবো, সেটা আপনি অবভিয়াসলি চেক করে নিতে পারেন। সুতরাং আজকে ভিডিও এখানে শেষ করছি। গুড